गुड मर्निंग रसायन बंधु चैनले स्वागत। আমরা আজকে কেমিস্ট্রির এমন একটা থিওরি নিয়ে কথা বলবো যেটা প্রায় সমস্ত কেমিস্ট্রি সাবজেক্টটা যে থিওরিটার উপর দাঁড়িয়ে আছে। এই থিওরিটার গুরুত্ব ব্যাখ্যা করে শেষ করা মুশকিল। প্রায় সমস্ত ধরনের সমযোজী বন্ধন এবং সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগের অণুর বন্ধন কোণ, গঠন, জ্যামিতিক কাঠামো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই থিওরিটার উপর লুকিয়ে আছে। ফলে আজকে আমরা এরকম একটা থিওরি নিয়ে কথা বলবো যেটাকে এক কথায় সংক্ষেপে ভিএসইপিআর থিওরি বলা হয়। ভিএসইপিআর থিওরি। কিন্তু এই ভিএসইপিআর থিওরিটার প্রয়োজন হলো কেন? আমরা আগের ক্লাসে শঙ্করায়ন দেখেছো তো? আগের ক্লাসে কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো সব? ভেরি গুড। আগের ক্লাসে আমরা শঙ্করায়নে দেখেছি, যেমন আমরা যদি বলি জলের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের শঙ্করায়ন sp3। ফলে শঙ্করায়ন sp3 হওয়ায় অক্সিজেনের যে হাইড্রোজেন বন্ধন কোণের মান হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু প্র্যাকটিক্যালি জলের মধ্যে যে হাইড্রোজেন বলতো প্র্যাকটিক্যালি আমরা কত দেখি? প্র্যাকটিক্যালি অক্সিজেন বন্ধন কোণের মান আমরা দেখি 104.5 ডিগ্রি। আমরা কিভাবে এটার মধ্যে সাদৃশ্য আনার চেষ্টা করব? বোঝা গেছে নিশ্চয়ই যে শঙ্করায়নের যে ধারণার কিন্তু ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে। শঙ্করায়নের সাহায্যে বহু অণুর গঠন ব্যাখ্যা করা গেলেও, বন্ধন কোণ ব্যাখ্যা করা গেলেও, জ্যামিতিক কাঠামো ব্যাখ্যা করা গেলেও বেশ কিছু অণু আছে যাদের কিন্তু বন্ধন কোণ বা জ্যামিতিক কাঠামো ব্যাখ্যা করা যায় না। আর এই সমস্ত জ্যামিতিক কাঠামো বন্ধন কোণ ব্যাখ্যা করার জন্যই গিলেস্পি মনে থাকবে এবং নাইহম বলে দুজন বিজ্ঞানী 1957 সাল নাগাদ পাওয়েলের যে পাওয়েল আছে তার সমযোজী বন্ধনের ধারণার বিকাশ ঘটান এবং নূতন একটা থিওরি দেন তারা, যাকে বলা হয় ভেসপার থিওরি বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিভার্সাল বা সংক্ষেপে ভিএসইপিআর থিওরি বলা হয়। এই থিওরিটা নিয়েই আজকে আমরা কথা বলবো। উদ্দেশ্যটা নিশ্চয়ই বোঝা গেছে। আজকের ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি একটা নাম্বার 1 তত্ত্ব যাকে ভিএসইপিআর তত্ত্ব বলা হয়, এবং এই তত্ত্বের সাহায্যে আমরা বহু ধরনের জটিল প্রশ্নের উত্তর খুব সহজে করতে পারি এবং জাদুর মতন কাজ করে এই থিওরিটা। ফলে আমরা এই থিওরিটার ক্ষেত্রে মনে রাখবে যে 5টা সূত্র নিয়ে এই থিওরিটা তৈরি, যার প্রথম সূত্র আমরা বলবো প্রথম সূত্র। তো নামটা থেকে বুঝতে পারছো, যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের বিকর্ষণ। যখন একটা সমযোজী যৌগ তৈরি হয় তখন একটা কেন্দ্রীয় পরমাণু থাকে। সেই কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষের বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এই বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে নিয়েই এই কিন্তু থিওরিটা। সেজন্য ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অথবা যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব। এই প্রথম সূত্র বলছে যে কোনো একটা যৌগের জ্যামিতিক গঠনে জ্যামিতিক আকৃতি কিসের উপর নির্ভর করবে বলো তো? কোনো একটা যৌগের জ্যামিতিক আকৃতি কেন্দ্রীয় পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর নির্ভর করবে। মোট সংখ্যার উপর নির্ভর করে। এই হলো প্রথম সূত্র। কোন একটা যৌগের গঠন, জ্যামিতিক গঠন কিসের উপর নির্ভর করবে? ওই যৌগটা যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে যে মোট বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যার উপর নির্ভর করবে। যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকলে সেক্ষেত্রে যৌগটার গঠন কিন্তু আদর্শ গঠন হবে। যৌগের গঠন আদর্শ গঠন হবে।
বোঝা গেছে? অর্থাৎ সংকরায়ন অনুযায়ী যে গঠন আমরা আগের দিন দেখেছি একদম আদর্শ গঠন হবে, গঠনের কোনো বিকৃতি ঘটবে না। কিন্তু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আকারের কি ঘটবে? বিকৃতি ঘটবে, বিকৃতি ঘটে। বোঝা গেছে? তাহলে কোনো একটা যৌগের গঠনে কেন্দ্রীয় পরমাণুর যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় থাকে তাহলে আদর্শ গঠন থেকে তার কি করবে? আকারের বিকৃতি ঘটবে। আর বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে এমন একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে যাতে সর্বাধিক দূরত্বে এরা অবস্থান করতে পারে, বিকর্ষণ সর্বনিম্ন হয়। ফলে ভিএসইপিআর থিওরির প্রথম সূত্র, কোনো একটা সমযোজী বন্ধনে আবদ্ধ অণুর জ্যামিতিক গঠন নির্ভর করবে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষে যে কেন্দ্রীয় পরমাণুর মোট বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যাটার উপরে। এই সংখ্যাটাকে একসঙ্গে বলা হয় স্টেরিক নাম্বার। মনে রাখবে কী বলা হয়? স্টেরিক নাম্বার। এই নাম্বারটার উপর যৌগের জ্যামিতিক গঠন আকৃতি নির্ভর করবে। কিন্তু যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় না থাকে তাহলে যৌগটার গঠন একদম সংকরায়ন থেকে যা হয় আদর্শ গঠন হবে। আবার নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি উপস্থিত থাকে তাহলে আদর্শ গঠন থেকে খানিকটা বিকৃতি ঘটবে। ঠিক আছে? আর এরা এমন দূরত্ব বজায় রাখবে যাতে এদের মধ্যে কী হয়? সর্বাধিক দূরত্ব বজায় থাকে। তাহলে এইভাবে নিঃসঙ্গে ইলেকট্রন যদি না থাকে, নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে বন্ধন ইলেকট্রন জোড় ঠিক আছে? বন্ধন ইলেকট্রন জোড় যদি আর সেই সঙ্গে জ্যামিতিক গঠন বন্ধন কোণ, বোঝা গেছে? নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে বন্ধন কোণের সাথে তাদের নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে গঠনটা হবে সরল রৈখিক হবে। যদি নিঃসঙ্গে ইলেকট্রন জোড় না থাকে সরল রৈখিক হবে। আর বন্ধন যে কোণ সেটা 180 ডিগ্রি হবে। যদি বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3 হয় তাহলে সেক্ষেত্রে ত্রিকোণীয় সমতলীয় হবে, জ্যামিতিক গঠন ত্রিকোণীয় সমতলীয় হবে। আর বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। সব আদর্শ হবে, যেহেতু নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নেই সব আদর্শ গঠন হবে। বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 4 হয় তাহলে চতুস্থলকীয় হবে। আর সেই সঙ্গে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হবে। বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 5 হয় তাহলে ত্রিকোণীয় দ্বিপিরামিড হবে। আমরা খুব সহজে বলে দিতে পারি। এবং বন্ধন কোণের মান 2 রকম বন্ধন কোণ থাকবে, 90 ডিগ্রি থাকবে আর 120 ডিগ্রি থাকবে। এইভাবে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় যদি না থাকে তাহলে ভিএসপিআর তত্ত্ব অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী যৌগটার গঠন আদর্শ হবে এবং সেটা নির্ভর করবে তার বন্ধন ইলেকট্রন জোড়ের মোট সংখ্যার উপর। বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 2, 3, 4, 5 ইত্যাদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের আকার যথাক্রমে সরলরৈখিক, সমতলীয় ত্রিকোণীয়, চতুস্থলক, ত্রিকোণের দ্বিপিরামিড ইত্যাদি হবে এবং বন্ধন কোণের মান হবে এত। বোঝা গেছে? 180 ডিগ্রি, 120 ডিগ্রি এইভাবে বন্ধন কোণগুলো ভেরি করবে। এটা হলো ভেসপার বা ভিএসইপিআর এই তত্ত্বের প্রথম সূত্র। তোমরা বলতে পারবে এরকম যদি হয় তাহলে মোট প্রথম সূত্রটা থেকে বলতে পারবে যে বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 3 হয়, বন্ধন ইলেকট্রন জোড়ের সংখ্যা 3, নিঃসঙ্গে ইলেকট্রন জোড় নেই, তাহলে জ্যামিতিক গঠনটা কীরূপ হবে। আমরা চলে যাব 2 নম্বর সূত্রে। 2 নম্বর দ্বিতীয় সূত্র, ভিএসপিআর তত্ত্বের দ্বিতীয় সূত্র। ভিএসপিআর তত্ত্ব 5টা সূত্র নিয়ে তৈরি, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা 2 নম্বর সূত্রটাতে যাওয়ার আগে আমরা এই প্রবলেমটার কথা ভাবি। বলো তো, এখানে NH3 আছে, এখানে জল আছে, এখানে মিথেন আছে, ঠিক আছে। মিথেনে হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণের মান 107 ডিগ্রি 28 মিনিট। এখানে জলের ক্ষেত্রে বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি। আমরা কিভাবে এটা ব্যাখ্যা করব বলো তো?
এই যে বন্ধন কোণ, এদের যদি সংকরায়ন দেখি তাহলে প্রত্যেকটারই সংকরায়ন sp3, ফলে প্রত্যেকটা কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3, বোঝা গেছে এই কথাটা। এবং প্রত্যেকটারই বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত। কিন্তু এই বন্ধন কোণের পার্থক্যটা কেন, এটা ব্যাখ্যা করার জন্যই আমরা দ্বিতীয় সূত্রের সাহায্য নেব। বোঝা গেছে? তাহলে দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা এই যে বন্ধন কোণের পার্থক্যগুলো ব্যাখ্যা করতে পারবো। কি বলছে দ্বিতীয় সূত্র? 1 নম্বর সূত্রে আমরা পড়েছি বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে এরা সর্বাধিক দূরত্ব বজায় রাখতে চায়। পরস্পর সবাইকে বিকর্ষণ করবে এবং বিকর্ষণের ফলে বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যে কোনো ইলেকট্রন জোড়, যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে সর্বাধিক দূরত্ব বজায় রাখতে চাইবে। এবং এই বিকর্ষণটা যদি দেখো এদের যে এই বন্ধন ইলেকট্রন জোড় বিকর্ষণকে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণকে বন্ধন বিকর্ষণ বলা হয়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণ বলা হয়। ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, এখানে একটা আছে, এখানে দুটো আছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণ হ্রাস পাচ্ছে, কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ সর্বাধিক। ফলে বিভিন্ন বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে যদি বিকর্ষণের ট্রেনটা সাজায় তাহলে মনে রাখবে এই ট্রেনটা হলো এরকম: নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এদের মধ্যে বিকর্ষণ সর্বাধিক। তারপরে বন্ধন ইলেকট্রন জোড়, তারপরে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড়, তারপরে বন্ধন ইলেকট্রন জোড়, এইভাবে বিভিন্ন বন্ধন এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো যে আছে তাদের মধ্যে বিকর্ষণের ক্রম হলো এটা। সর্বাধিক বিকর্ষণ হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর তারপরে যেটা সেটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন ইলেকট্রন জোড়, তারপরে যেটা সেটা হলো বন্ধন ইলেকট্রন জোড়। ফলে এদের মধ্যে একটা অণুর মধ্যে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, বোঝা যাচ্ছে তো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি থাকে এবং বন্ধন ইলেকট্রন জোড় যদি থাকে তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ সর্বাধিক হবে, এদের মধ্যে বিকর্ষণটা সর্বাধিক হবে এবং বিকর্ষণ সর্বাধিক হওয়ার ফলে বন্ধন কোণ চেপে যাবে, বন্ধন কোণ কমে যাবে। এখানে বিকর্ষণ সব থেকে কম হবে, এখানে বিকর্ষণ এর থেকে বেশি হবে, এখানে আরও বেশি হবে। ফলে কি পেলাম আমরা বলো তো? আমরা মনে রাখবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণে মনে রাখবে ভালো করে, কি হয়? কোণের মান হ্রাস পায়, আর বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণে মনে হয় বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণে কোণের মান বৃদ্ধি পায়। এই জায়গাটা মনে রাখবে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মনে থাকবে তো? একটা অণুর মধ্যে এই যে অণুগুলো দেখছি, একটা অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ ক্রিয়াশীল, তাহলে বন্ধন কোণ আদর্শ কোণ থেকে হ্রাস পাবে। আবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হবে? বন্ধন কোণের হ্রাস বাড়তে থাকবে। ফলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? বন্ধন কোণের মান হ্রাস পাবে, ক্রমশ হ্রাস পাবে। ঠিক আছে? এই হলো তাহলে দ্বিতীয় সূত্রটাকে আমরা কিভাবে বলতে পারি বলো তো? কোনো যৌগের জ্যামিতিক গঠনে বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বোঝা গেছে? বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং এই বিকর্ষণের ফলে এরা এমন একটা জ্যামিতিক কাঠামো লাভ করে, এমন একটা জ্যামিতিক গঠন লাভ করবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হয়। কিন্তু এই এদের মধ্যে যে বিকর্ষণ বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে যে বিকর্ষণের ক্রম, সেটা হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হবে, নিঃসঙ্গ, তারপরে নিঃসঙ্গ বন্ধন ইলেকট্রন জোড়, তারপর শেষে বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ হবে। সেই কারণে যেহেতু মিথেনে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, বন্ধন কোণ আদর্শ, গঠন আদর্শ,
অ্যামোনিয়াতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জল বিকর্ষণের ফলে 109 ডিগ্রি থেকে 107 ডিগ্রিতে বন্ধন কোণ নেমে আসে, আর জলের মধ্যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জলের উপস্থিতির ফলে বন্ধন কোণের মান আরও 104 ডিগ্রি 109 ডিগ্রি থেকে 104 ডিগ্রিতে নেমে আসে। সেই সঙ্গে মনে রাখবে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের ফলে বন্ধন কোণ কমে যায়, আবার বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণের ফলে বন্ধন কোণ বেড়ে যায়। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণের ক্রমশ হ্রাস পায়। আমরা 2 নম্বর সূত্রে এটা দেখলাম। চলে যাব তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্র যাওয়ার আগে তোমরা বলতে পারবে যে অ্যামোনিয়া এবং জলের মধ্যে বন্ধন কোণের মান কার বেশি কার কম? আবার বলছি, অ্যামোনিয়া এবং জলের মধ্যে বন্ধন কোণের মান কার বেশি? বেশিটা লিখবে যে বন্ধন কোণের মান কার বেশি। আমরা তৃতীয় সূত্রে চলে যাব, ভিএসপিআর থিওরির তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা বলার আগে যদি আমরা বলি, আবার আমি বলছি, প্রথম সূত্র নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কোনো যৌগের জ্যামিতিক গঠন সেটা ওই যৌগের কেন্দ্রীয় পরমাণুর মোট বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাটার উপর নির্ভর করবে, যাকে স্টেরিক নাম্বার বলে। দ্বিতীয় সূত্র, যৌগের জ্যামিতিক গঠনে বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে, এবং এই ধরনের বিকর্ষণের ফলে এরা এমন একটা দূরত্ব বজায় রাখে যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয়। এই ধরনের বিকর্ষণের ক্রম, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সর্বোচ্চ হবে, তারপর বন্ধন ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তারপরে বন্ধন জোড়। আমরা তৃতীয় সূত্রে যাওয়ার আগে যদি দেখি যে মনে করো অ্যামোনিয়ার বন্ধন কোণের মান 107 ডিগ্রি 28 মিনিট, NF3তে বন্ধন কোণের মান প্রায় 102 ডিগ্রি 29 মিনিট। এটা আমরা কীভাবে ব্যাখ্যা করবো বলো তো? এই বন্ধন কোণ, যেখানে এরও সংকরায়ন sp3, এখানেও সংকরায়ন sp3, কিন্তু বন্ধন কোণের মান এখানে 107 ডিগ্রি, বন্ধন কোণের মান এখানে 102 ডিগ্রি। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন একই, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাও একই। এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? বোঝা গেছে আমার কথা? আবার বলছি যে NH3তে হাইড্রোজেন বন্ধন কোণের মান 107 ডিগ্রি 28 মিনিট, আর NF3তে বন্ধন কোণের মান 102 ডিগ্রি 29 মিনিট। এই যে বন্ধন কোণের পার্থক্যটা, আমরা এটা কিভাবে ব্যাখ্যা করব বলতে পারবে? কিভাবে ব্যাখ্যা করব বলো তো? বন্ধন কোণের পার্থক্য আছে, এটা বুঝতে পারছি, সংকরায়নের পার্থক্য নেই। তো এটাকে আমরা কি করব? 3 নম্বর সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। কি বলছে 3 নম্বর সূত্র? বলছে যে এই যে এটাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু, আর এদেরকে বলা হয় প্রান্তীয় পরমাণু। তো কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা এবং প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। আবার বলছি, তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয় পড়েছ। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। আর এই তড়িৎ ঋণাত্মকতা, যদি কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসবে। ফলে কেন্দ্রীয় পরমাণুর দিকে যদি সরে আসে, ইলেকট্রন জোড় কেন্দ্রীয় পরমাণুর দিকে যদি সরে আসে, তাহলে ইলেকট্রনগুলো কাছাকাছি আসবে, এবং ইলেকট্রনগুলোর মধ্যে কি হবে? বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ। বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ কী হবে বলো তো? এখানে বেশি হবে। আর যেহেতু কেন্দ্রীয় পরমাণু তুলনায় প্রান্তীয় পরমাণু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে সরে যাবে, এবং প্রান্তীয় পরমাণুর দিকে সরে গেলে এরা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে এখানে কিন্তু কি হবে? বিকর্ষণ কম হবে। এই কথাটা বোঝা গেল কি? তাহলে NH3তে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণু হাইড্রোজেন অপেক্ষা বেশি হয়, ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসবে, এবং ইলেকট্রনগুলো কাছাকাছি আসার ফলে এদের মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে। অন্যদিকে NF3তে কেন্দ্রীয় পরমাণুর তুলনায় প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে সরে যাবে, তাই তো? ফ্লোরিনের দিকে সরে যাবে, ঠিক বলেছি? তাহলে ফ্লোরিনের দিকে সরে গেলে এরা পরস্পর থেকে দূরত্ব বৃদ্ধি পাবে, এবং পরস্পর থেকে দূরত্ব বৃদ্ধি পেলে বিকর্ষণ হ্রাস পাবে বা বিকর্ষণ কম হবে।
বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে বন্ধন বন্ধন বিকর্ষণ, বন্ধন ইলেকট্রন জোড়ে বিকর্ষণ বেশি হবে, এক্ষেত্রে বন্ধন বিকর্ষণ কম হবে। ফলে কী হবে বলো তো? বন্ধন কোণের মান বিকর্ষণের সাথে কীরকম নির্ভর করবে? বন্ধন কোণের মান যেহেতু এখানে বিকর্ষণ বেশি, তাহলে বন্ধন কোণের মান বেশি হবে, আর যেহেতু এখানে বিকর্ষণ কম, ফলে বন্ধন কোণের মান কম হবে। এটাকে আমরা 3 নাম্বার সূত্র দিয়ে প্রকাশ করব। তাহলে 3 নাম্বার সূত্রটা কি বলছে বলো তো? কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রোনেগেটিভিটি, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণু অপেক্ষা বেশি হলে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বৃদ্ধি পাবে। ফলে বন্ধন কোণের মান কী হবে বলো? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসবে এবং সেক্ষেত্রে ইলেকট্রন বিকর্ষণ কী হবে? বৃদ্ধি পাবে, ফলে বন্ধন কোণের মান বৃদ্ধি পায়। আর যদি কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম হয়, প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে ইলেকট্রনগুলো প্রান্তীয় পরমাণুর দিকে সরে যাবে এবং সেক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে আমরা দেখব বিকর্ষণ কমে যাবে এবং বন্ধন কোণের মান হ্রাস পাবে। এইভাবে যে বিভিন্ন সমযোজী অণুগুলোর যে বন্ধন কোণের মান আমরা তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? 3 নম্বর সূত্র হলো। আমরা 4 নম্বর সূত্রে চলে যাব। VSEPR 4 নম্বর সূত্র কি? 4 নম্বর সূত্র চতুর্থ সূত্র। যেমন দেখো, এই যে বন্ধন কোণের মান 116 ডিগ্রি, প্রায় কত ডিগ্রি হওয়া উচিত? কার্বনের সংকরায়ন sp2, ফলে বন্ধন কোণের মান হওয়া উচিত ছিল 100 ডিগ্রি, কিন্তু হলো 116 ডিগ্রি, সামান্য কমে গেল। আরেকটা অণুর ক্ষেত্রে যদি দেখি, বন্ধন কোণের মান 112 ডিগ্রি, কত ডিগ্রি হওয়ার কথা? 120 ডিগ্রি। তো এই যে অণুগুলো আছে, এই অণুগুলোতে বন্ধন কোণের মান সামান্য হ্রাস পায় এবং এই অণুগুলোতে কি আছে? পাই বন্ধন আছে। ঠিক আছে, পাই বন্ধন। এই পাই বন্ধনের ভূমিকা, যৌগের জ্যামিতিক কাঠামো, জ্যামিতিক গঠনে পাই বন্ধনের ভূমিকা নিয়ে চতুর্থ সূত্র কি বলছে বলো তো? বলছে জ্যামিতিক গঠন নির্ণয়ে পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের কোনো ভূমিকা নেই, ভূমিকা বিবেচিত হয় না। অর্থাৎ যৌগর জ্যামিতিক কাঠামোতে পাই বন্ধন থাকা না থাকা জ্যামিতিক গঠনের কোনো রকম পরিবর্তন হয় না। জ্যামিতিক গঠন নির্ণয়ের ক্ষেত্রে পাই বন্ধনের ভূমিকা বিবেচনা করা হয় না। বোঝা গেছে? কিন্তু যদি পাই বন্ধনের সংখ্যা অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন বন্ধনের মাল্টিপ্লিসিটি বেড়ে যায়, তাহলে তাদের জন্য কিছুটা জায়গা দরকার হয়, ফলে তারা খানিকটা সামান্য পরিমাণে বিকর্ষণের সৃষ্টি করে, ফলে বন্ধন বিকর্ষণ বেড়ে যাওয়ায় যেমন এখানে 120 ডিগ্রি থেকে সামান্য হ্রাস পায় 116 ডিগ্রি হয়, 120 ডিগ্রি থেকে সামান্য হ্রাস পেয়ে 112 ডিগ্রি হয়। সুতরাং চতুর্থ সূত্রের মূল বক্তব্য, যৌগের জ্যামিতিক গঠন বিন্যাসে পাই বন্ধনের ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, এদের ভূমিকা বিবেচনা করা হয় না। কিন্তু বন্ধনের মাল্টিপ্লিসিটি যদি বেড়ে যায়, বন্ধন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে তাদের জন্য কিন্তু একটা স্টেরিক বাধা কাজ করে, তাদের জন্য কিছুটা জায়গা দরকার হয়। তার জন্য তাদের মধ্যে সামান্য বিকর্ষণের সৃষ্টি হয় এবং এই ধরনের সামান্য বিকর্ষণের ফলে বন্ধন কোণের সামান্য পরিবর্তন ঘটে, ফলে এই জায়গাগুলোতে সামান্য বিকর্ষণ ক্রিয়াশীল হয়। বোঝা গেছে নিশ্চয়ই? এটা হলো 4 নম্বর সূত্র। আমরা চলে যাব 5 নম্বর সূত্র। বোঝা যাচ্ছে তো? 5 নম্বর সূত্র কি বলছে? VSEPR 5 নম্বর সূত্রে
আমরা দেখব প্রবলেম দেখব। দেখো যেমন জল বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি। আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি বন্ধন কোণের মান 107 ডিগ্রি 28 মিনিট। আর আমরা যদি H2S এর ক্ষেত্রে দেখি বন্ধন কোণের মান 92 ডিগ্রি। আর যদি আমরা PH3 ক্ষেত্রে দেখি বন্ধন কোণের মান 94 ডিগ্রি। এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব বলো তো? বোঝা গেছে জলের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 2, এরও সংকরায়ন sp3, এরও সংকরায়ন sp3, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। অথচ বন্ধন কোণের মান কত? 104 ডিগ্রি থেকে 92 ডিগ্রি। এখানে বন্ধন কোণের মান এত থেকে। এই বন্ধন কোণের হ্রাসটা কীভাবে ব্যাখ্যা করব? আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র থেকে এরকম কোনো উত্তর পাইনি। ফলে এই ঘটনাটা ব্যাখ্যা করার জন্য আমাদের পঞ্চম সূত্রের দরকার। বোঝা গেছে কিভাবে পঞ্চম সূত্রটা ব্যাখ্যা করব? দেখো ফাঁকা অরবিটাল এদের বর্তমান, আর এদের ফাঁকা অরবিটাল নেই। বোঝা গেছে? তাহলে কেন্দ্রীয় পরমাণুর, আবার বলছি, কেন্দ্রীয় পরমাণুর যদি ফাঁকা অরবিটাল থাকে, তাহলে এদের সালফারের ফাঁকা অরবিটাল আছে, ফসফরাসের ফাঁকা অরবিটাল আছে, অক্সিজেন বা নাইট্রোজেনের ফাঁকা অরবিটাল নেই। এরকম কেন্দ্রীয় পরমাণুর যদি ফাঁকা অরবিটাল থাকে, তাহলে কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ, মনে থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হবে। বোঝা গেছে? ভালো করে মনে রাখবে যে কেন্দ্রীয় পরমাণুর যদি নিঃসঙ্গ ফাঁকা অরবিটাল থাকে, তাহলে সেক্ষেত্রে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে বিকর্ষণ, ওই কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ে বিকর্ষণ অন্য কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা বন্ধন ইলেকট্রন জোড় যেখানে হোক না কেন, সেই বিকর্ষণটা কিন্তু কী হবে? এদের ক্ষেত্রে সর্বোচ্চ হবে, সবথেকে অনেক বেশি হবে। বোঝা গেছে? বিকর্ষণটা সবথেকে বেশি হবে, আর এদের ক্ষেত্রে বিকর্ষণ ততটা হবে না। আর বিকর্ষণের ফলে, অধিক পরিমাণ বিকর্ষণের ফলে বন্ধন কোণের হ্রাস কিন্তু অনেক বেশি হবে। ফলে কোণের হ্রাস, এদের ক্ষেত্রে কোণের হ্রাস অনেক বেশি, আর এদের ক্ষেত্রে কোণের হ্রাসটা অনেক কম হবে। বোঝা গেল কি না বলো তো? কোণের হ্রাস অনেক কম। জায়গাটা বোঝা গেছে? আবার বলছি কি তাহলে বলো তো, যে যদি কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা অরবিটাল বর্তমান থাকে, তাহলে VSEPR তত্ত্ব অনুযায়ী ওই ফাঁকা অরবিটালের অবস্থিতির জন্য, অবস্থানের জন্য, ফাঁকা অরবিটাল থাকার জন্য ওই কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ অন্য একটা অণুর যার ফাঁকা অরবিটাল থাকে না তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণের তুলনায় অনেক বেশি হবে। ফলে ফাঁকা অরবিটাল যুক্ত কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হওয়ার ফলে তাদের ক্ষেত্রে যে বন্ধন কোণের মান সর্বোচ্চ হ্রাস পায়। সে কারণে H2S এর বন্ধন কোণের মান 109 ডিগ্রি থেকে 92 ডিগ্রি ব্যাপক হ্রাস পায়। PH3 ফসফরাসের ফাঁকা অরবিটাল থাকার ফলে বন্ধন কোণের মান 109 থেকে 194 ডিগ্রি। অন্যদিকে এদের ফাঁকা অরবিটাল না থাকার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণের জন্য বন্ধন কোণের হ্রাস পায় ঠিকই, কিন্তু সেই মানটা তুলনামূলক কম। সুতরাং পঞ্চম সূত্রকে আমরা কিভাবে বলতে পারি? পঞ্চম সূত্র, কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা অরবিটালের অবস্থিতিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হয়, এবং এই বিকর্ষণ অন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা অন্য বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি বিকর্ষণ সর্বোচ্চ হবে। পঞ্চম সূত্র হিসেবে বোঝা গেছে যে পঞ্চম সূত্রে
কি বলছে যে কোনো একটা সমযোজী অণু যদি কেন্দ্রীয় পরমাণু যে কেন্দ্রীয় পরমাণু থেকে তৈরি হয় তার যদি ফাঁকা অরবিটাল থাকে এবং তার নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের বিকর্ষণ অন্য একটা অণুর কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গী ইলেকট্রন জোড়ের বিকর্ষণের তুলনায় অনেক বেশি হবে যদি তার ফাঁকা অরবিটাল না থাকে। এভাবে কি দাঁড়ালো বলো তো? তাহলে সমস্ত তত্ত্বটাকে 5টা সূত্র নিয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট, আগেই বলেছি VSEPR তত্ত্ব ছাড়া কিন্তু কেমিস্ট্রি ভাবা যায় না। হায়ার কেমিস্ট্রিতে VSPR তত্ত্ব অনিবার্য। বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন যেমন ব্যাখ্যা করতে পারি, বন্ধন কণা ব্যাখ্যা করতে পারি এবং বিভিন্ন ধরনের যে ব্যতিক্রমগুলো ভরে আছে সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়, যেটা সংকরায়ন বা ভ্যালেন্স ব্যান্ড তত্ত্ব এই সমস্ত তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তো সামারি করলে কি দাঁড়ালো? VSEPR তত্ত্বের সামারিটা কি দাঁড়ালো বলো তো? 5টা সূত্রের মধ্যে প্রথম সূত্র, যৌগের গঠনে যে তাদের বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যা, যাকে স্টেরিক নাম্বার বলা হয়, তার উপর নির্ভর করবে। 2 নম্বর সূত্র বলা হলো যে বন্ধন ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণের ক্রম, সর্বাধিক বিকর্ষণ হবে নিঃসঙ্গ নিঃসঙ্গ, তারপরে নিঃসঙ্গ সঙ্গ, তারপরে সঙ্গ সঙ্গ। তৃতীয় ক্ষেত্রে আমরা কি দেখলাম? কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য বন্ধন কোণের হ্রাস বৃদ্ধি হবে। কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা প্রান্তীয় পরমাণু অপেক্ষা বেশি হলে বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ বৃদ্ধি পাবে, বন্ধন কোণ বৃদ্ধি পাবে। আর যদি প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে উল্টো ঘটনা ঘটবে। চতুর্থ ক্ষেত্রে আমরা চতুর্থ সূত্রে কি দেখলাম বলো? চতুর্থ সূত্রে দেখলাম যে জ্যামিতিক গঠন কাঠামো নির্ণয়ের ক্ষেত্রে পাই বন্ধনের ভূমিকা বিবেচিত হয় না। পঞ্চম সূত্রে আমরা কি দেখলাম? কেন্দ্রীয় পরমাণু যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে সেক্ষেত্রে সেই কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ সর্বোচ্চ হবে অন্য একটা অণু যদি ফাঁকা অরবিটাল না থাকে তার তুলনায়। এই আলোচনার শেষে তোমরা বলতে পারবে, যদি আমরা বলি যে NH3 এবং NF3 কোনটার বন্ধন কোণ বেশি? বন্ধন কোণের মান কার বেশি? কোনটার বেশি বলো তো? এই দুটোর মধ্যে কোনটার বন্ধন কোণের মান বেশি?